আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স তৃতীয় বর্ষ মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে আছি আমি, নাজবুন ম্যাডাম। আজকে আমরা পড়ব বাজারজাতকরণ নীতিমালা 2 বিষয়টির অধ্যায় 6 বিশ্বব্যাপী বাজার। আমরা আজকে এই চ্যাপ্টারের উপর আমার আরও 2টি লেকচার গিয়েছে, আর আজকে হচ্ছে তৃতীয় লেকচার এবং এর মাধ্যমেই এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। এই অধ্যায়টি যেহেতু বিশ্বব্যাপী বাজার, এখানে কিন্তু পুরো পৃথিবীর সাথে একটা দেশ যখন বিজনেস করে বা একটা দেশ যখন অনেকগুলো দেশের সাথে ব্যবসায় করে, সেই ব্যবসায়ের নিয়মকানুন, সেই ব্যবসায়ের গতি প্রকৃতি, এগুলো নিয়েই আমরা এই চ্যাপ্টারে পড়েছি। তোমরা সবাই জানো যে একটা ব্যবসায়ী যখন নিজের দেশের মধ্যে ব্যবসা করে, তখন তার ব্যবসাটা যেরকম হবে, নিশ্চয়ই সে তখন অনেকগুলো দেশের সাথে একসাথে বিজনেস করে একরকম হবে না, নিশ্চয়ই আরও কঠিন হবে। তো যেহেতু এটা একটা স্বাভাবিক যে বিশ্বব্যাপী বাজারটা অবশ্যই শুধুমাত্র নিজের দেশের মধ্যে যে বিজনেস, এটার চেয়ে কিছুটা কঠিন হবে, মানে বিজনেসটা করতে গেলে কিছুটা কঠিন হবে এবং তার নিয়মকানুনও বেশি। এবং একই সাথে তাহলে আমরা যখন এই চ্যাপ্টারটা পড়ছি, তার মানে কিন্তু এই চ্যাপ্টারেও আমাদেরকে অনেক কিছু মনে রাখতে হবে, যেগুলো আমাদের নর্মাল বিজনেস নিয়ে পড়ার সময় মনে রাখতে হয় না। তো তেমনই কিছু টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেই যে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু কী। আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিশ্বব্যাপী বাজারজাতকরণ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ। বিশ্বব্যাপী বাজারজাতকরণ সংগঠন সিদ্ধান্ত গ্রহণ। আমি আলোচনায় যাওয়ার আগে প্রথমেই বলে নিতে চাই, আমি আজকে ইচ্ছে করেই এই দুটো প্রশ্নকে একসাথে আলোচনা করছি। এই প্রশ্ন দুটোই কিন্তু তোমাদেরকে কনফিউজড করে দিবে। একটা প্রশ্নের দিকে তাকিয়ে দেখো, এখানে বলা হয়েছে কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ। এখানে হচ্ছে তুমি কি কি কাজ করবে, কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ। আর এর পরেরটায় লেখা আছে বিশ্বব্যাপী বাজারজাতকরণের সংগঠন সিদ্ধান্ত গ্রহণ। কর্মসূচি মানে কি কি কাজ করবে একজন ব্যবসায়ী, আর সংগঠন মানে হচ্ছে কি কি সংগঠন দ্বারা তার বিজনেসটা পরিচালনা করবে সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ। এখানে তোমাদের যদি যখন আমি পড়াবো কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ, তোমরা এই প্রশ্নটা যেখানে বইয়ে পাবে, বইয়েও তোমাদের এই প্রশ্নটা আছে পাঠ্য বইয়ে, তোমরা ছোট্ট করে মার্ক করে এই প্রশ্নটার উপরে লিখে রাখতে পারো মিশ্রণ। এটা এটা হলে তোমাদের অ্যান্সার করাটা সহজ হবে। কেন সহজ হবে এটা আমি এখনই প্রশ্নটা আলোচনা করব, বলে দিচ্ছি। তাহলে আমি এখন চলে যাচ্ছি প্রশ্নের উত্তর আলোচনায়। যা বলছিলাম যে বিশ্বব্যাপী বাজারজাতকরণ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ, এই কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণের উপরে আমি মিশ্রণ লিখতে বলেছিলাম। আমরা জানি মিশ্রণের সাথে এটা রিলেশন আছে এরকম না, আমরা জানি যে বাজারজাতকরণ মিশ্রণের উপাদান 4টি: পণ্য, মূল্য, বন্টন এবং প্রসার। তো এই ব্যাপারগুলো, এগুলোই কিন্তু আমি এখন এখানে আলোচনা করব। হয়তোবা আমরা যেরকমভাবে বাজারজাতকরণ মিশ্রণটা পড়েছি সেভাবে আলোচনাটা হবে না, যেহেতু এটা বিশ্বব্যাপী বাজারজাতকরণ, আমার আলোচনাটা ডিফারেন্ট হবে, কিন্তু মিশ্রণের পয়েন্টগুলো এখানে থাকবে। বাজারজাতকরণ মিশ্রণের যে এলিমেন্টগুলো আছে, যে উপাদানগুলো আছে, সেটা তো আর আন্তর্জাতিক বাণিজ্যে যে উপাদানের নাম বদলায় যাবে না। হ্যাঁ, উপাদানগুলো নিয়ে কাজ হয়তো ভিন্ন হবে, কর্মসূচি ভিন্ন হবে, কিন্তু ওই 4টাই এখানে থাকবে: পণ্য, মূল্য, বন্টন, প্রসার। তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমাদের পরে মনে রাখার সুবিধার জন্য আমি বলছি এটাকে তুমি মার্ক করে রাখার জন্য। যদি এটা ক্লাসরুম হতো, আমি এই সব ক্ষেত্রে যখন তোমাদের পড়ানো শুরু করি, এই ক্ষেত্রগুলোতে এসে আমি ক্লাসরুমকে খুব মিস করি। ক্লাসরুমে যে স্টুডেন্টদেরকে আমি যেদিন হচ্ছে বই নিয়ে আসতে বলি, আমি কখনোই প্রতিদিন বই আনতে বলি না। যেদিন তোমাদেরকে বই নিয়ে আসতে বলি, তোমাদেরকে আমি কি করি, বইয়ে কিছু জিনিস মার্ক করে দেই পরবর্তীতে ফাইনাল পরীক্ষায় পড়ার সুবিধার জন্য। আমি আশা করব এখন আমি যেহেতু অনলাইন ক্লাসে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই বইয়ে মার্ক করে রাখবে। আর তারপরেও যদি তোমরা বুঝতে না পারো যে আমি কোথায় মার্ক করতে বললাম বা কি বললাম, তো আমার সাথে যোগাযোগ করার অপশন তো তোমাদের জন্য সবসময় আছেই।
যাই হোক, আমাদের আজকের এই প্রশ্নের প্রথম পয়েন্টটা হচ্ছে পণ্য। এখন আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আন্তর্জাতিক ব্যবসাটা কঠিন, এবং এটাও একটা কথা যে কোনো কোম্পানি অভ্যন্তরীণ বাজারে সফলতা অর্জন করলেই সে যে বিশ্বব্যাপী বাজারেও সফলতা অর্জন করবে এমন কোনো নিশ্চয়তা নেই। কেন নেই? কারণ অভ্যন্তরীণ বাজারজাতকরণ ও বিশ্বব্যাপী বাজারজাতকরণের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে, এবং কোম্পানি অভ্যন্তরীণ বাজারে বাজারজাতকরণ মিশ্রণকে খাপ খাওয়ানোর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন করে থাকে। এমনকি বাজারজাতকারীকে বাজারজাতকরণ মিশ্রণ অনুসারে ক্রেতাদের প্রয়োজন কার্যকরভাবে মেটানোর মাধ্যমে কোম্পানি উদ্দেশ্য পূরণ করে থাকে। কিন্তু বিশ্বব্যাপী বাজারজাতকরণ এই সকল উদ্দেশ্য বা রীতিনীতির কিছুটা পরিবর্তন অথবা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হয় বিশ্বব্যাপী বাজারজাতকরণের ক্ষেত্রে। এবং এই যে পার্থক্যগুলো রয়েছে এই পণ্যমূল্য বণ্টনে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। প্রথমে আসছে পণ্য, প্রোডাক্ট। কোম্পানি বিশ্বব্যাপী বাজারজাতকরণের জন্য পণ্য বাজারজাতকরণে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে। কারণ বিশ্বব্যাপী বাজারে জনগণের রুচি, মূল্যবোধ, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী পণ্যের রং, ডিজাইন এবং পণ্য প্যাকেজিং করা প্রয়োজন। ঠিক আছে? তাহলে একটা দেশীয় বাজারে পণ্যটা যেভাবে চিন্তা করা হবে, বিশ্বব্যাপী বাজারজাতকরণে অবশ্যই পণ্যটাকে যে দেশে আমি বাজারজাতকরণ করব সে দেশে যেন যে খাপ খাওয়াতে পারে সেটা চিন্তা করেই কিন্তু বাজারজাতকরণটাকে করতে হবে। তো এখানে আমি একটি ডায়াগ্রাম দিয়েছি। তোমরা যদি ডায়াগ্রামটা মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু এই পয়েন্টগুলো আলোচনা করা খুব সহজ হবে। এখানে এটাকে ওয়ারেন জেকিগান বিশ্বব্যাপী বাজারে পণ্য সম্পর্কিত এবং পরবর্তীতে প্রমোশন সম্পর্কিত বিষয়কে উপযোগী করার জন্য 5টা বিকল্প কৌশলের বর্ণনা দিয়েছেন। সেই কৌশলগুলোই এই চিত্রের মধ্যে আছে। 5টা কৌশল আমি যেগুলো আয়তকার বক্স আছে এখানে, সেই বক্সের ভিতরে যেগুলো বসিয়েছি নাম, সেগুলো হচ্ছে আমার কৌশল। প্রথমটা কি? সরাসরি বর্ধিতকরণ, যোগাযোগ অভিযোজন, পণ্য অভিযোজন, দ্বৈত অভিযোজন এবং পণ্য উদ্ভাবন। এই 5টা নাম আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। মোটামুটি ডায়াগ্রামটাকেই মনে রাখতে হবে আমাদের। আর ডায়াগ্রামটা যদি কেউ বুঝে বুঝে পড়ো তাহলে এই 5টা নামের যে বর্ণনা এটা একদম সহজ মনে হবে। দেখো, প্রথমে আসছে সরাসরি বর্ধিতকরণ। অভ্যন্তরীণ বাজারে অন্তর্ভুক্ত পণ্যের কোনো পরিবর্তন না করে হুবহু একই পণ্য বিদেশি বাজারে রপ্তানি করে বাজার বৃদ্ধি করাকে সরাসরি পণ্য বর্ধিতকরণ বলে। এখানে আমার এই ডায়াগ্রামটা ঠিক উপরে দেখো লেখা আছে পণ্যে কোনো পরিবর্তন নয়, আর বামে আছে যোগাযোগে কোনো পরিবর্তন নয়। অর্থাৎ এক্ষেত্রে প্রোডাক্টেরও কোনো চেঞ্জ হবে না, আবার আমার প্রমোশন কৌশলের কোনো চেঞ্জ হবে না। এই কৌশলটার নাম কি? সরাসরি বর্ধিতকরণ। তার নিচে আসো যোগাযোগ অভিযোজন। যোগাযোগ অভিযোজনের বাম দিকে কি আছে? যোগাযোগ অভিযোজন, অর্থাৎ প্রমোশনকে চেঞ্জ করতে হবে। কিন্তু একদম উপরে ডায়াগ্রামের উপরে দেখো, বরাবর উপরে তাকিয়ে পণ্যে কোনো পরিবর্তন নয়। চিত্র আমাকে বলছে যে যোগাযোগ অভিযোজন মানে কোনো পণ্যে পরিবর্তন আনা যাবে না, কিন্তু প্রমোশন কৌশলে অর্থাৎ যোগাযোগ অভিযোজন করা যাবে। একই পণ্য, এটা সংজ্ঞাটা আমি এখন বলছি। একই পণ্য কিন্তু অভিযোজনকৃত প্রমোশন ব্যবস্থা গ্রহণ করে বিদেশির বাজার চাহিদা পূরণ করে যে কৌশল প্রয়োগ করা হয় তাকেই যোগাযোগ অভিযোজন বলে। ঠিক আছে? এরপর আসছে পণ্য অভিযোজন। স্থানীয় বাজারের চাহিদা পূরণ করার সাথে পণ্যের পরিবর্তন এনে সামঞ্জস্য বিধান করাকে পণ্য অভিযোজন বলে। পণ্য অভিযোজনের ঠিক উপরে আছে যে পণ্য অভিযোজন, পণ্যকে কি করব? পণ্যকে আমি অভিযোজন করব, মানে পণ্যটাকে আমি চেঞ্জ করব। বাম দিকে কি আছে? একদম বাম দিকে দেখো ডায়াগ্রামে এই আয়তকার বক্সগুলো বাইরে বাম দিকে
ওই পণ্য অভিযোজনের বরাবর বাইরে তাকাবো, আবার নিচে দিলে তাকালে হবে না। পণ্য অভিযোজনের থেকে ঠিক বাম দিকে বরাবর বাইরে তাকিয়ে দেখো কি লেখা আছে, যোগাযোগে কোনো পরিবর্তন নয়। অর্থাৎ পণ্য অভিযোজন হচ্ছে যে প্রোডাক্টটা আমি চেঞ্জ করব হয়তো বা দরকার অনুযায়ী, কিন্তু যোগাযোগে কোনো পরিবর্তন করব না। তো এরপরে দেখো দ্বৈত অভিযোজন বলে একটা আছে, তার উপরে হচ্ছে পণ্য অভিযোজন আর এদিকে হচ্ছে যোগাযোগ অভিযোজন। অর্থাৎ এক্ষেত্রে সে দুটাই চেঞ্জ করবে। এটাকে আমরা এভাবে বলতে পারি, যখন বিদেশের বাজারে পণ্য বাজারজাতকরণের জন্য পণ্য ও প্রমোশন উভয়ই পরিবর্তন করে যে কৌশল প্রয়োগ করা হয় তাকেই দ্বৈত অভিযোজন বলে। ঠিক আছে, সর্বশেষ আমার যে ডান দিকে ডায়াগ্রামটা আছে আয়তকার, ওখানে আছে পণ্য উদ্ভাবন। বিদেশের বাজারে চাহিদার প্রেক্ষিতে নতুন পণ্য বা সেবা উন্নয়ন করার কৌশলকেই বলে পণ্য উদ্ভাবন। তো এই ছিল আমার ডায়াগ্রামের বর্ণনা। আমি আশা করছি যে তোমরা ডায়াগ্রামটা বুঝে বুঝে পড়বে সংজ্ঞাগুলো, তাহলে আর মুখস্থ করার দরকার নেই, তোমাদের জন্য সহজ হবে। এরপর আসছে মূল্য। বিশ্বব্যাপী বাজারজাতকরণে মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপাদান প্রভাব বিস্তার করে থাকে। তাই মূল্য নির্ধারণের কৌশল একটি জটিল প্রক্রিয়া। বিশেষ করে মুদ্রা বিনিময় হারের পরিবর্তনশীলতা মূল্য নির্ধারণের বিষয়কে অনেক বেশি জটিল করে ফেলে। আর মূল্য নির্ধারণে বিশ্বব্যাপী বাজারে কিছু কৌশল অবলম্বন করা হয়, সেই কৌশলগুলো নিয়েই মূলত আজকের আলোচনা। প্রথমে আসছে বিশ্বব্যাপী একই মূল্য। কোম্পানি বিশ্বব্যাপী বাজারের জন্য একই মূল্য নির্ধারণ করতে পারে। এ ধরনের কৌশলের মাধ্যমে নির্ধারণ করলে ধনী দেশগুলোর পক্ষে মূল্য বেশি না হলেও দরিদ্র দেশগুলোর জন্য মূল্য অনেক বেশি বলে বিবেচিত হবে, যদি একই মূল্য সব জায়গায় দেওয়া হয় তাহলে। এরপর আসছে বহনযোগ্য মূল্য। যে দেশের ক্রেতারা যতটুকু মূল্য প্রদান করতে পারে তার ভিত্তিতে মূল্য নির্ধারণ করা হলে তাকে আমরা বলবো বহনযোগ্য মূল্য। এরপর স্ট্যান্ডার্ড মার্ক আপ। কোম্পানি কোনো দেশের ব্যয়ের উপর স্ট্যান্ডার্ড মার্ক আপ ধার্য করে মূল্য নির্ধারণ করলে তাকে আমরা স্ট্যান্ডার্ড মার্ক আপ মূল্য বলবো। এই কৌশলের মাধ্যমে মূল্য নির্ধারণ করা হলে কোনো দেশে অতিরিক্ত মূল্য হিসেবেও বিবেচিত হতে পারে, কিন্তু সব দেশের জন্য কিন্তু সেটা অতিরিক্ত হবে না। তারপর আসছে ব্যয়যোগ মূল্য। বিশ্বব্যাপী বাজারে ব্যয়যোগ মূল্য নির্ধারণ বহুল প্রচলিত একটি কৌশল। এক্ষেত্রে অভ্যন্তরীণ মূল্য অপেক্ষা বৈদেশিক বাজারে পণ্যের মূল্য বেশি হয়। কেন বেশি হয়? এখানে তো ব্যয়গুলো যোগ করা হয়। আমরা জানি যে অভ্যন্তরীণ বাজারের চেয়ে বৈদেশিক বাজারে ব্যবসা করতে গেলে ব্যয় বেশি, সুতরাং এই ব্যয়গুলো যোগ করার ফলে তার মূল্যটাও বেড়ে যায়। সর্বশেষ আসছে ডাম্পিং। কোম্পানি যখন ব্যয়ের চেয়ে কম মূল্যে বা দেশীয় বাজারের চেয়ে কম মূল্যে বিদেশি পণ্য বাজারজাতকরণ করে তখন তাকে ডাম্পিং বলে। ঠিক আছে, এই ছিল মূল্যের ভিতরে যে মূল্যের যে কৌশল সেটা। এরপর আসছে বণ্টন প্রণালী। বিশ্বব্যাপী বাজারজাতকরণে বণ্টন প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে কোনো দেশের বাজারজাতকরণ পরিবেশের মাধ্যমেই উক্ত দেশের বণ্টন প্রণালী নির্ধারিত হয়। এতে ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর ক্ষেত্রে জড়িত সকল ধরনের যোগসূত্রকে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, আমি এই ডায়াগ্রাম দিয়েছি দেখো। প্রথমে আমি দিয়েছি বিশ্বব্যাপী বিক্রেতা, তারপর দিয়েছি বিভিন্ন দেশের মধ্যে বণ্টন, দেশের মধ্যে বণ্টন, এবং সর্বশেষ এটা কার কাছে যাচ্ছে? চূড়ান্ত ব্যবহারকারী বা ক্রেতার কাছে যাচ্ছে। বিশ্বব্যাপী ক্রেতা কোম্পানির প্রধান অফিসের সাথে সম্পর্ক রেখে সামগ্রিক বণ্টন তত্ত্বাবধান করে। দ্বিতীয়ত আমি কি দিয়েছি? বিভিন্ন দেশের মধ্যে বণ্টন। বিভিন্ন দেশে বণ্টন প্রণালীর সাহায্যে দেশীয় পণ্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। তৃতীয়ত আছে দেশের মধ্যে। একটি দেশের মধ্যে বণ্টনের মাধ্যমে চূড়ান্ত ব্যবহারকারী বা ক্রেতার নিকট পৌঁছানোর ব্যবস্থা করে। ঠিক আছে, তাহলে এই যে এই চার্টটাও কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব এবং সেটা ধারাবাহিকভাবে লিখব। সর্বশেষ আসছে প্রমোশন। প্রমোশনের বিভিন্ন হাতিয়ারগুলোর মধ্যে বিশ্বব্যাপী বাজারজাতকরণে বিজ্ঞাপনই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। বিজ্ঞাপন কতটুকু প্রমিতকরণকৃত হবে তা নিয়ে মতপার্থক্য পরিলক্ষিত হয়। ঠিক আছে, কিন্তু
এই বিজ্ঞান আমাদের মনে রাখতে হবে যে আমরা চেঞ্জ করি বা যাই করি না কেন, প্রমোশন কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই প্রমোশন কৌশলটা কী হবে, এর কর্মসূচিগুলো কেমন হবে, সেটা নিয়ে অবশ্যই বিজনেসম্যানদেরকে, ব্যবসায়ীদেরকে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আদারওয়াইজ এক্ষেত্রে সফল হওয়া সম্ভব নয়। তো এতক্ষণ যে আমি যে আলোচনা করলাম, এগুলো কিন্তু একটা কর্মসূচি প্রণয়নের জন্য কাজ করে। ঠিক আছে? একটি কোম্পানি বিশ্বব্যাপী বাজারজাতকরণ কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাজারজাতকরণ মিশ্রণের সাথে এমনভাবে অভিযোজন করতে হবে যাতে পণ্য বাজারজাতকরণে কোনো সমস্যা না হয় এবং বাজারজাতকরণ কী হয়, সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে। এবং আমি যা যা টপিকগুলো আজকে এখনই মাত্র পড়ালাম, এগুলো কিন্তু একজন বিশ্বব্যাপী বাজারজাতকারী সফল হওয়ার ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখতে পারে যদি এগুলো সঠিকভাবে সবগুলো সিদ্ধান্ত নেওয়া হয়। তো এই টপিক এই পর্যন্তই। এরপর আজকে আমরা পড়ব বিশ্বব্যাপী বাজারজাতকরণ সংগঠন সিদ্ধান্ত গ্রহণ। একটি কোম্পানি বিশ্বব্যাপী বাজারজাতকরণ কার্যক্রম বা ব্যবস্থাপনা সংগঠন সাধারণত 3টি উপায়ে সংগঠন করতে পারে। প্রথমে রপ্তানি বিভাগ, তারপর বিশ্বব্যাপী বিভাগ, বিশ্বব্যাপী সংগঠন। রপ্তানি বিভাগ। একটি কোম্পানি জাহাজে মালামাল বোঝাইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী বাজারজাতকরণের প্রবেশের প্রাথমিক কাজ শুরু করে। এক্ষেত্রে যদি কোম্পানির রপ্তানি বৃদ্ধি পায়, তবে একজন বিক্রয় ব্যবস্থাপক এবং কয়েকজন সহকারী নিয়ে একটি আলাদা রপ্তানি বিভাগ স্থাপন করা হয়। পরবর্তীতে এই বিভাগ ধীরে ধীরে বিভিন্ন ধরনের বাজারজাতকরণ সেবা দেওয়া শুরু করে। ঠিক আছে? এরপর আসছে বিশ্বব্যাপী বিভাগ। কোম্পানি একাধিক বাজারে প্রবেশ করলে বিশ্বব্যাপী বিভাগ স্থাপন করার জন্য বাজারজাতকরণ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা দেখা দেয়। কেননা একটি কোম্পানি কোনো দেশে রপ্তানি, কোনো দেশে লাইসেন্স প্রদান, কোনো দেশে যৌথ কারবার, আবার কোনো দেশে নিজস্ব অধীনস্থ কোম্পানি স্থাপন করতে পারে তা নির্ধারণ করতে হবে। কারণ কি, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে সে করে, তাহলে তাকে কী যেহেতু সে এগুলো করতে পারে, তাহলে কি করতে হবে, তাকে এগুলো আগে নির্ধারণ করতে হবে। এবং বাজারজাতকরণ, উৎপাদন, গবেষণা, অর্থ সংস্থান, পরিকল্পনা ইত্যাদি বিভাগ নিয়ে বিশ্বব্যাপী বিভাগ সংগঠিত হতে পারে। এছাড়াও এই বিভাগে কর্মী, বিশেষজ্ঞের ন্যায় কর্পোরেট স্টাফ অন্তর্ভুক্ত থাকে, যারা বিভিন্ন কর্ম ইউনিটের জন্য সেবা পরিকল্পনা প্রণয়ন করে এবং প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকে। তাহলে এই বিশ্বব্যাপী বিভাগ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিভাগ। তবে তোমাদের পাঠ্য বই যদি না থাকে, তোমরা একটু খাতায় লিখে রাখো যে এই বিশ্বব্যাপী বিভাগটা আসলে 3 ভাবে সংগঠিত হয়। প্রথমত হয় যে ভৌগোলিক সংগঠন, আরেকটা হয় বিশ্ব পণ্য দল, আরেকটা হয় বিশ্বব্যাপী অধীনস্থ কোম্পানি। ঠিক আছে? এটা আমি কিসের মধ্যে বললাম? আমি এটা বিশ্বব্যাপী বিভাগের মধ্যে বললাম। যাদের পাঠ্য বইয়ে আছে তারা লাগিয়ে নাও, আর যাদের পাঠ্য বইয়ে নাই তারা তোমরা খাতায় লিখে রাখো যে বিশ্বব্যাপী এই বিভাগটা 3 ভাবে গঠিত হয়। প্রথমটা কি বললাম? ভৌগোলিক সংগঠন। কোম্পানির ভৌগোলিক সংগঠন কি করতে পারে? স্থাপন করতে পারে। এ পর্যায়ে প্রত্যেকটি দেশের ব্যবস্থাপককে বিক্রয়কর্মী নিয়োগ, বিক্রয় শাখা স্থাপন, বণ্টন প্রণালী নির্বাচন করা এবং সংশ্লিষ্ট দেশের লাইসেন্স প্রদানের দায়িত্ব দেয়া হয়। তারপর আসছে বিশ্ব পণ্য দল। কোম্পানি বিশ্ব পণ্য দল হিসেবেও কর্ম ইউনিট সংগঠিত করতে পারে। এক্ষেত্রে প্রত্যেকটি দলকে একটি পণ্য লাইনের সকল পণ্য বিশ্বব্যাপী বিক্রয়ের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ আরেকটা কি বলেছিলাম? বিশ্বব্যাপী অধীনস্থ কোম্পানি। কোম্পানির বিভিন্ন ইউনিট পরিচালনার জন্য বিশ্বব্যাপী কোম্পানি স্থাপন করতে পারে। এক্ষেত্রে অধীনস্থ কোম্পানিগুলোর উপর বিক্রয় ও মুনাফার দায়িত্ব দেওয়া হয়। তো তোমাদেরকে যখন এটা বড় প্রশ্ন হিসেবে আসবে, তখন এই সাব পয়েন্টগুলো বর্ণনা দেওয়া লাগবে। আর যদি এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, তাহলে শুধু সাব পয়েন্টের নাম লিখবে,
সাব পয়েন্টের বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো আমাদের মেইন পয়েন্ট কী ছিল? প্রথমে রপ্তানি বিভাগ আমরা পড়েছি, তারপর আমরা পড়েছি বিশ্বব্যাপী বিভাগ, এবং আমরা জানি যে এই বিভাগে আবার 3 ভাবে হতে পারে। আর সর্বশেষ আমাদের পয়েন্টের নাম কি? বিশ্বব্যাপী সংগঠন। বিশ্বব্যাপী বিভাগ স্তর অতিক্রম করে কোনো কোনো কোম্পানি গ্লোবাল সংগঠনে পরিণত হয়। এ পর্যায়ে কোম্পানি বিশেষ কোনো দেশে পণ্য রপ্তানি করলেও প্রকৃতপক্ষে এরা নিজেদের গ্লোবাল বাজারজাতকারী হিসেবে মনে করে। এক্ষেত্রে উৎপাদন, বাজারজাতকরণ, অর্থসংস্থান, কাঁচামাল সংগ্রহ, কর্মী সংগ্রহ ইত্যাদি বিষয়ের সামগ্রিক নিয়ন্ত্রণ থাকে প্রধান নির্বাহী বা নির্বাহী কমিটির। এ পর্যায়ে বিশ্বব্যাপী বিভাগের উপর কোনো দায়িত্ব থাকে না। অভ্যন্তরীণ ও বিশ্বব্যাপী ক্ষেত্রে কার্যক্রম সম্পাদনের পরিবর্তে বিশ্বব্যাপী সংগঠন কার্যক্রম সম্পাদনের জন্য নির্বাহীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ঠিক আছে? তাহলে এটার জন্য কী করা হয়? নির্বাহীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এই আলোচনার প্রেক্ষিতে আমরা কিন্তু এটা বলতে পারি যে কোম্পানি বিশ্বব্যাপী বাজারজাতকরণে প্রাথমিক স্তরে কী করে? রপ্তানি বিভাগ স্থাপন করে, পরবর্তীতে বিশ্বব্যাপী বিভাগ সংগঠিত করে, আর সর্বশেষ দেখো পয়েন্ট কী লেখা আছে, সর্বশেষ পর্যায়ে বিশ্বব্যাপী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতি ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে বিশ্ব ক্রমাগতভাবে একটি বাজারে পরিণত হচ্ছে। ফলে বর্তমানে অনেক কোম্পানি বিশ্বব্যাপী কর্মকাণ্ড পরিচালনায় অংশগ্রহণ করছে, এবং যারা এটা করবে তাদের কিন্তু এই বিশ্বব্যাপী সংগঠনটা চিন্তা করেই কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে আজকে আমি যে প্রশ্ন দুটো পড়ালাম তোমাদেরকে, প্রশ্ন দুটো কিন্তু খুবই কাছাকাছি, কিন্তু উত্তরগুলো ভিন্ন। তোমরা একটু ভালোভাবে বুঝে বুঝে পড়ো, তাহলে তোমাদের জন্য উত্তর করাটা সহজ হবে। আমি যা পড়ালাম আশা করছি সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা সরাসরি ইনবক্স করতে পারো মেসেঞ্জারে। ক্লাস করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।